Introduction to Computer and its Peripheral Devices, Hardware and Software. এই ক্লাসে আমরা একটি কম্পিউটারের বেসিক সম্পর্কে আলোচনা করব। একটি কম্পিউটারে কি কি যন্ত্রাংশ থাকে এবং কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যার ও সফটওয়্যারে কি কি কাজ করে তা জানব। শুরুতে কম্পিউটারের পরিচিতি সম্পর্কে জানব। কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র যা ব্যবহারকারীর নির্দেশনাবলী অনুসারে ইনপুট স্টোর বা সংগ্রহ করে এবং পছন্দমতো ফরম্যাটে আউটপুট সরবরাহ করে। ডেটা কি? ডেটা বলতে বোঝায় তথ্যের সারি, যেমন বর্ণমালা, সংখ্যা, প্রতীক। তথ্য বা ইনফরমেশন কি? যে ডেটা অর্থ বহন করে তাকে ইনফরমেশন বা তথ্য বলে, যেমন EX 50 মিনিট। কম্পিউটার কি? সাধারণত কম্পিউটার একটি গণনা যন্ত্র। আবার কম্পিউটারের সম্পূর্ণ অর্থ দাঁড়ায় C = commonly, O = operated, M = machine, P = particularly, U = used for trade, E = education, R = research। কম্পিউটার লেখাটি দ্বারা একটি অর্থ বহন করে, যা commonly operated machine, particularly used for trade, education and research। কম্পিউটারের প্রজন্ম। সময়ের পরিবর্তনের ধাপে ধাপে কম্পিউটারের প্রজন্ম পরিবর্তন হচ্ছে। প্রজন্মগুলো হল: প্রথম প্রজন্ম, সময়কাল ছিল 1940 সাল থেকে 1956 সাল পর্যন্ত। এর প্রধান উপাদান ছিল ভ্যাকুয়াম টিউব। দ্বিতীয় প্রজন্ম 1956 সাল থেকে 1963 সাল। এর প্রধান উপাদান ছিল ট্রানজিস্টর। তৃতীয় প্রজন্ম 1964 সাল থেকে 1971 সাল। এর প্রধান উপাদান ছিল ICS। চতুর্থ প্রজন্ম 1972 সাল থেকে 2010 সাল। এর প্রধান উপাদান ছিল মাইক্রোপ্রসেসর। পঞ্চম প্রজন্ম 2010 সাল থেকে বর্তমান সময়। এর প্রধান উপাদান হল মাইক্রোপ্রসেসর। এখন আমরা এগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানব। প্রথম প্রজন্মের কম্পিউটার প্রযুক্তির একটা প্রধান অংশ হিসাবে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো। ভ্যাকুয়াম টিউবগুলো 1940 সাল থেকে 1950 সাল পর্যন্ত কম্পিউটারে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এগুলো দেখতে অনেকটা এই চিত্রের মতো ছিল। ভ্যাকুয়াম টিউবের আকার ও আয়তন অনেক বড় ছিল। এর ফলে প্রথম প্রজন্মের সময় যে কম্পিউটার তৈরি হতো সেগুলোর আকার অনেক বড় একটা বাড়ি বা একাধিক রুমের প্রয়োজন হতো। ENIAC হল প্রথম প্রজন্মের একটি মহান উদাহরণ। প্রথম প্রজন্মের কম্পিউটার তৈরিতে ব্যবহার হতো 20,000 ভ্যাকুয়াম টিউবের পাশাপাশি 10,000 ক্যাপাসিটর এবং 70,000 রেজিস্টর। এটি এত বড় ছিল যে যার ওজন 30 টন। এটির জন্য অনেক বড় একটা বাড়ি বা একাধিক রুমের প্রয়োজন হতো। সাধারণত দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে ভ্যাকুয়ামের পরিবর্তে ট্রানজিস্টরের ব্যবহার করা হয়। ট্রানজিস্টর 1956 সাল থেকে 1963 সাল পর্যন্ত ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং সেগুলো দেখতে অনেকটা এই চিত্রের মতো ছিল। ট্রানজিস্টরগুলো ভ্যাকুয়াম টিউবের থেকে আকারে অনেক ছোট ছিল। এর ফলে কম্পিউটারের আকার ছোট এবং অনেক দ্রুতগতি সম্পন্ন হয়েছিল। এর ফলে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের মূল্য হ্রাস পায়। প্রথম যে ট্রানজিস্টরটি ব্যবহৃত হয়েছিল সেটির নাম ছিল TX0 এবং এটি 1956 সালে ব্যবহার করা হয়েছিল।
দ্বিতীয় প্রজন্মের ট্রানজিস্টর ব্যবহার করায় এর আকার প্রথম প্রজন্মের তুলনায় অনেক ছোট হয়ে আসে। তৃতীয় প্রজন্মের কম্পিউটারে আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার আরম্ভ হয়। কম্পিউটারে আইসি ব্যবহার শুরু হওয়ার পর কম্পিউটারের আকার ও আয়তন দ্বিতীয় প্রজন্মের তুলনায় ছোট হয়ে যায় এবং সেই সাথে এগুলোকে আরও দ্রুত করে তোলে। 1960-এর দশকে শেষের ভাগে প্রায় কম্পিউটারের আইসি ব্যবহার করা শুরু হয়েছিল। বর্তমান সময়ে 43 বছর পরেও আইসি ব্যবহৃত হচ্ছে। আইসি ব্যবহারের ফলে কম্পিউটারের আকার ও আয়তন আরও ছোট হতে থাকে এবং এর গতি আরও বৃদ্ধি পেতে থাকে, সাথে মূল্য হ্রাসও পেতে থাকে। সাধারণত চতুর্থ প্রজন্মের কম্পিউটারগুলোতে মাইক্রোপ্রসেসর আবিষ্কারের সুবিধা ব্যবহার করা হয়েছিল। এটি সিপিইউ নামে পরিচিত, যা দেখতে এই চিত্রের মতো ছিল। মাইক্রোপ্রসেসর সহ এর সমন্বিত সার্কিট কম্পিউটারকে সহজেই ডেস্কটপে পরিণত করে এবং পরবর্তীতে ল্যাপটপে পরিণত করতে সাহায্য করে। কিছু প্রাচীনতম কম্পিউটার যেগুলোতে মাইক্রোপ্রসেসরের পাশাপাশি আল্ট 8800, IBM 5100, MICRL ব্যবহার করা হয়। বর্তমান সময়ের কম্পিউটারে এখনও মাইক্রোপ্রসেসর ব্যবহার করা হয়, যদিও ধারণা করা হয় চতুর্থ প্রজন্মের ব্যবহার 2010 সালে শেষ হয়ে গেছে, কিন্তু এর ব্যবহার বর্তমানেও হয়ে থাকে। মাইক্রোপ্রসেসর ব্যবহারের ফলে যে সকল পরিবর্তন লক্ষ্য করা যায় সেগুলো হল: আকার আয়তন কমে যায় ও গঠন প্রণালী হ্রাস পায়। এর গতি বৃদ্ধি পেতে থাকে এবং খরচও হ্রাস পায়। এখন আমরা জানব উন্নত মাইক্রোপ্রসেসর বা এআই এর প্রচলন। পঞ্চম প্রজন্মের কম্পিউটারগুলোতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন উন্নত মানের মাইক্রোপ্রসেসর ব্যবহার করা শুরু হয়েছে, যা একটি অত্যাধুনিক প্রযুক্তি। এতে অনেক কার্যকরী অ্যাপ্লিকেশনস রয়েছে। এ প্রযুক্তি কম্পিউটারের অনেক উন্নতি সাধন করছে এবং ভবিষ্যতেও আরও উন্নত হতে পারে। এর আকৃতি আরও আধুনিক করা হয় এবং অনেক পরিচিতি লাভ করে, যেমন IBM ওয়াটসন, যা একটি টিভি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানের বিরোধী পক্ষ হিসেবে অংশ নিয়েছিল। উল্লেখযোগ্য উদাহরণ অ্যাপলের সিরি। মাইক্রোসফটের কর্টনা। যে সকল সুবিধাসমূহ উন্নত প্রযুক্তির মাইক্রোপ্রসেসরে ছিল তা হল এটি মাইক্রোপ্রসেসরের তুলনায় আরও আধুনিক করা হয়েছে। এতে কাজের গতি বৃদ্ধি পায় এবং এর মূল্য হ্রাস পায়। এতে আধুনিক সকল প্রোগ্রাম ব্যবহার করা হয়ে থাকে। এখন জানব কম্পিউটারের প্রধান অংশগুলো কি কি। একটি কম্পিউটার সাধারণত যে সকল কার্য সম্পাদন করে তা এখানে একটি ছকের মাধ্যমে দেখানো হলো। শুরুতে কম্পিউটার একটা ডাটা ইনপুট করে। ইনপুট করার পর ডেটা প্রসেসিং হয় এবং প্রসেসটি আউটপুট ও স্টোরেজ ক্যাটাগরিতে প্রদান করে। এখন এগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমে জানব ইনপুট ডিভাইস কি। যে ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে তথ্য প্রেরণ করা হয় তাকে ইনপুট ডিভাইস বলে। নিচে কিছু ইনপুট ডিভাইস উল্লেখ করা হলো। বাম পাশের সারির সবগুলো ইনপুট টাইপ এবং ডান পাশের সারির সবগুলো ইনপুট ডিভাইস। আলফামেরিক বলতে বোঝায় বিভিন্ন বর্ণ ও সংখ্যা। আলফামেরিক সাধারণভাবে কিবোর্ডের মাধ্যমে ইনপুট দেওয়া হয়। এটি একটি ইনপুট ডিভাইস। ক্লিক করে কম্পিউটারে আমরা যে সকল কার্য সম্পাদন করে থাকি সেটা সাধারণত মাউস দ্বারা হয়ে থাকে। মাউস একটি ইনপুট ডিভাইস। কম্পিউটারে ভয়েস অ্যাড করতে যে ডিভাইসটির সাহায্য নেওয়া হয় সেই ডিভাইসটির নাম মাইক। মাইক একটি ইনপুট ডিভাইস। কম্পিউটারেও চিত্র বা গ্রাফিক অ্যাড করার জন্য আমরা স্ক্যানারের সাহায্য নিয়ে থাকি।
স্ক্যানার একটি ইনপুট ডিভাইস। কম্পিউটারে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করার জন্য বায়োমেট্রিক স্ক্যানার ব্যবহার করা হয়ে থাকে। বায়োমেট্রিক স্ক্যানার একটি ইনপুট ডিভাইস। কম্পিউটারে যে কোনো ভিডিও অ্যাড করার জন্য যে ডিভাইস ব্যবহার করা হয়ে থাকে সেটির নাম হলো ওয়েবক্যাম। ওয়েবক্যামও একটি ইনপুট ডিভাইস। গেমিংয়ের কার্যকারিতা পরিচালনা করার জন্য যে ডিভাইসটি ব্যবহার করা হয় সেই ডিভাইসটির নাম হলো জয়স্টিক। এটিও একটি ইনপুট ডিভাইস। এখন আমরা কিবোর্ড নিয়ে পরিসরে আলোচনা করব। চিত্রে আমরা একটি কিবোর্ড দেখতে পাচ্ছি। টেক্সট লেখার জন্য কিবোর্ডকে ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহার করে থাকি। এখন আমরা কিবোর্ড নিয়ে আলোচনা করব। চিত্রে আমরা কিবোর্ড দেখতে পাচ্ছি। টেক্সট লেখার জন্য কিবোর্ডকে ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহার করে থাকি। বিভিন্ন ধরনের কিবোর্ডের মাধ্যমে কম্পিউটারে আমরা ছোট হাতের এ থেকে জেড এবং বড় হাতের এ থেকে জেড পর্যন্ত বর্ণমালা ইনপুট করতে পারি। 0 থেকে 9 পর্যন্ত বিভিন্ন সংখ্যা আমরা ইনপুট করতে পারি কিবোর্ডের মাধ্যমে। বিভিন্ন ধরনের স্পেশাল কি রয়েছে, যেমন কন্ট্রোল, আল্ট, নাম্বার লক, ক্যাপস লক। F1 থেকে F12 যে সকল কি আছে সেগুলোকে ফাংশন কি বলা হয়। সাধারণত কম্পিউটারে বিভিন্ন নির্দেশনা সিলেক্ট, আনসিলেক্ট করার জন্য আমরা মাউসের সাহায্য নিয়ে থাকি। মাউস একটি ইনপুট ডিভাইস। চিত্রে আমরা একটি মাউস দেখতে পাচ্ছি। মাউসের বাম পাশে হলে লেফট বাটন, ডান পাশে হলে রাইট বাটন এবং সবার মাঝখানে স্ক্রল বাটন। লেফট বাটনের মাধ্যমে আমরা যে কোনো অবজেক্ট সিলেক্ট করতে পারি এবং ডাবল ক্লিকে অবজেক্টটির প্রপার্টিতে বা ভিতরে প্রবেশ করতে পারি। রাইট ক্লিক করলে ডায়াল বক্স অপশনে চলে আসবে। স্ক্রল বারের যে কোনো ফাইল জুম ইন বা জুম আউট করতে সাহায্য করে এবং যে সকল ফাইল মুভ করার জন্য কাজ করে থাকে। কোনো ফাইলে ডাবল ক্লিক করলে তা মনিটরে ফুল স্ক্রিন ধারণ করবে। আর এইগুলোই হলো মাউসের বিভিন্ন ধরনের কাজ। মাউস একটি পয়েন্টিং ডিভাইস। বিভিন্ন ধরনের মাউস হয়ে থাকে, যেমন অপটিক্যাল মাউস, ট্র্যাকবল মাউস, বেতার বা ওয়্যারলেস মাউস। আমরা 3 ধরনের বাটন টাইপ দেখেছি। লেফট বাটন দিয়ে ডাবল ক্লিক করলে প্রোগ্রাম খুলতে পারি। রাইট বাটন দিয়ে একক ক্লিকে প্রোগ্রামের বৈশিষ্ট্য বা অপশন দেখতে পারি। স্ক্রল বাটন দিয়ে পেজ আপ বা পেজ ডাউন করার জন্য ব্যবহৃত হয়। আর জয়স্টিক মূলত এটি একটি ইনপুট ডিভাইস। কম্পিউটারে গেম খেলার জন্য এটি ব্যবহৃত হয় এবং যে কোনো গেম কন্ট্রোল করে এবং পরিচালনা করে। স্ক্যানার একটি ইনপুট ডিভাইস। এর মাধ্যমে যে কোনো ডকুমেন্ট বা ছবি স্ক্যান করা হয় এবং সেগুলো ইনপুট হিসেবে নেয়। প্রয়োজনে আউটপুটও করা যায়। মেমোরি কার্ড রিডার একটি ইনপুট ডিভাইস। এর মাধ্যমে মেমোরি প্রবেশ করিয়ে যে কোনো ডেটা ইনপুট করে থাকে। ডেবিট বা ক্রেডিট কার্ড রিডার একটি ইনপুট ডিভাইস। এটির মাধ্যমে ডেবিট কার্ডের ডেটাগুলো কম্পিউটারে ইনপুট করে থাকে। বারকোড একটি ইনপুট ডিভাইস। এটি মূলত শপিং মল বা দোকানে ব্যবহার করা হয়ে থাকে
এবং এর প্রধান কাজ কম্পিউটারের মধ্যে যে কোনো পণ্যের বারকোড রিডিং করে ডেটা ইনপুট করা। অপটিক্যাল মার্ক শনাক্তকরণ বা ওএমআর। ওএমআর স্ক্যানারের কাজ সাধারণত ওএমআর ফর্ম রিড করা। ওএমআর ফর্মগুলো সাধারণত বোর্ডের পরীক্ষায় ব্যবহৃত হয়ে থাকে এবং যার কাজ বৃত্ত রিডিং করা। ওএমআর ফর্মগুলো এই মেশিনের মাধ্যমে তথ্য ইনপুট করা হয়ে থাকে। অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশনের কাজ হলো যে কোনো ক্যারেক্টার রিড করা এবং সেই ক্যারেক্টারগুলোকে কম্পিউটারে ইনপুট করা। ওয়েব ক্যামেরার মাধ্যমে যে কোনো ভিডিও কম্পিউটারে ইনপুট করা হয়ে থাকে। মাইক্রোফোনের মাধ্যমে যে কোনো ভয়েস রেকর্ড করা যায় এবং তা কম্পিউটারে ইনপুট করা হয়। এখন আমরা জানব প্রসেসিং ডিভাইস সম্পর্কে। সাধারণত একে প্রক্রিয়াকরণ ডিভাইসও বলে। যখন একটি কম্পিউটার একটি ইনপুট ডিভাইস থেকে তথ্য সংগ্রহ করে তখন এটি একটি আউটপুট ডিভাইসে প্রেরণ করার আগে অবশ্যই একটি মধ্যবর্তী পর্যায়ে যেতে হয়। এটি তখন প্রক্রিয়াকরণ যন্ত্রের মধ্যে থাকে এবং মধ্যবর্তী পর্যায়ে এসে প্রসেসিং পরিচালনা করে। এখানে কিছু প্রসেসিং ডিভাইস উল্লেখ করা হলো। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটি সিপিইউ নামে পরিচিত। গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, এর মাধ্যমে গ্রাফিক্স প্রসেসিং এর কাজ করা হয়ে থাকে। একে জিপিইউ বলা হয়ে থাকে। মাদারবোর্ডের মাধ্যমে ফুল প্রসেসিং প্রক্রিয়াকরণ হয়ে থাকে। নেটওয়ার্ক কার্ড দ্বারা নেটওয়ার্কের প্রসেসিং কার্যক্রম পরিচালনা হয়ে থাকে। সাউন্ড প্রসেসরের মাধ্যমে সাউন্ড প্রসেসিং হয়ে থাকে। ভিডিও সাধারণত প্রসেসিংয়ের মাধ্যমে আউটপুট করে থাকে। এখন আমরা সিস্টেম ইউনিট বা ক্যাবিনেট ইউনিট সম্পর্কে জানব। সাধারণত চিত্রে দেখানো বক্সকে আমরা সিপিইউ বক্স হিসাবে জানি। এটাকে আবার সিস্টেম ইউনিট বা ক্যাবিনেট ইউনিটও বলা হয়ে থাকে। এর মধ্যে কম্পিউটারের সমস্ত হার্ডওয়্যার একত্রিত অবস্থায় থাকে এবং যা সিপিইউ বক্স নামে পরিচিত। এখন দেখব সিপিইউ কি। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যাকে সিপিইউ বলা হয়, এটি দেখতে মূলত এই চিত্রের মতো। এর দ্বারা কম্পিউটার সম্পূর্ণরূপে পরিচালনা হয়ে থাকে। এরপর দেখব সিস্টেম ইউনিটের ভিতরের অংশ। চিত্রে একটা সিস্টেম ইউনিট বক্স দেখতে পাচ্ছি। এর ভিতরে যে সকল যন্ত্র বা যন্ত্রাংশগুলো থাকে তা এখানে দেওয়া আছে। শুরুতে মাদারবোর্ড। চিত্রে এই অংশকে মাদারবোর্ড বলা হয়। এটি একটি বোর্ডের মধ্যে বিভিন্ন পার্টস নিয়ে একত্রে থাকে। এখানে বিভিন্ন ধরনের কার্ডস থাকে, যেমন ভিডিও কার্ড, অডিও কার্ড, সাউন্ড কার্ড। এইগুলো কার্ড সেকশনে থাকে যা চিত্রে দেখানো অংশে সেট করা থাকে। কম্পিউটারে যে পাওয়ার সাপ্লাই দিতে হয় তা চিত্রে দেখানো পাওয়ার সাপ্লাই বক্সের মাধ্যমে দেওয়া হয়। উপরের এই অংশকে সিডি-রোম ড্রাইভ বলা হয়। এর মধ্যে কম্পিউটারে আমরা সিডি বা ডিভিডি প্রবেশ করে থাকি। এটি একটি ইনপুট ডিভাইস হিসাবে কাজ করে। আগের পিসিগুলোতে বেশি ব্যবহার হলেও বর্তমানে এর ব্যবহার দিন দিন হ্রাস পাচ্ছে। ফ্লপি ড্রাইভ মূলত ছোট ডিস্ক ব্যবহার করার জন্য ব্যবহৃত হয়। হার্ড ড্রাইভকে এক ধরনের স্টোরেজ বলা হয়ে থাকে, যার মধ্যে পুরো কম্পিউটারের তথ্য বা ডেটাগুলো জমা থাকে। আর এ পুরো বক্সকে সিপিইউ বক্স বলা হয়। এখানে চিহ্নিত করা হয়েছে পুরো বিষয়টিকে। চিত্রে এখন আমরা একটি মাদারবোর্ড দেখতে পাচ্ছি, যার মধ্যে বিভিন্ন পার্টস বা হার্ডওয়্যার সংযুক্ত থাকে, যাকে একত্রে মাদারবোর্ড বলা হয়।
এই বোর্ডটিকে কম্পিউটারের মূল উপাদান বা হার্ডওয়্যার বলে। এর মাধ্যমে পুরো কম্পিউটারটি পরিচালিত হয়ে থাকে। বিভিন্ন ধরনের রিবন কম্পিউটারে ব্যবহার করা হয়ে থাকে। তার কিছু উদাহরণ চিত্রে দেখানো হলো। প্রত্যেকটি রিবন আলাদা আলাদা কাজে ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত সিপিইউ যে মেথডে কাজ করে থাকে তা এখানে উল্লেখ করা হয়েছে। যেমন সিপিইউ এখানে দুই ভাগে বিভক্ত, এএলইউ এবং সিইউ। এবং সিইউ আরেকটি ভাগে বিভক্ত, সেটি হলো কন্ট্রোল ইউনিট। এখন আমরা আউটপুট ডিভাইস সম্পর্কে আলোচনা করব। সাধারণত একটি আউটপুট ডিভাইস যে কোনো ডিভাইস হতে পারে যা কম্পিউটার থেকে অন্য ডিভাইসে ব্যবহারকারীকে ডাটা পাঠাতে ব্যবহৃত হয়। আউটপুট টাইপ সম্পর্কে জানব। আউটপুট টাইপ থেকে ডিভাইস টাইপ। এরপর ডিভাইস টাইপকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, হার্ড কপি আউটপুট এবং সফট কপি আউটপুট। হার্ড কপি আউটপুট বিভিন্ন ধরনের হয়ে থাকে। তাদের মধ্যে অন্যতম হল প্রিন্টার্স ও প্লটার্স। সফট কপি আউটপুট বিভিন্ন ধরনের হয়ে থাকে, তার মধ্যে বিভক্ত মনিটর এবং স্পিকার অন্যতম। এখন হার্ড কপি আউটপুট সম্পর্কে জানব। চিত্রে আমরা প্রিন্টার দেখতে পাচ্ছি। এগুলোর মাধ্যমে ডকুমেন্ট প্রিন্ট করা যায়। এগুলো একটি আউটপুট ডিভাইস। এগুলোর মাধ্যমে কম্পিউটারের ডাটা আউটপুট হয়। প্লটার্স বড় বড় ব্যানার বা পেস্টন প্রিন্ট করার জন্য ব্যবহার হয়ে থাকে। এটা একটা আউটপুট ডিভাইস। সফট কপি আউটপুটের মাধ্যম অন্যতম হল মনিটর। সাধারণত মনিটরের মাধ্যমে আমরা বিভিন্ন দৃশ্য দেখে থাকি, যা কম্পিউটারের মাধ্যমে ডাটা ইনপুট হয়ে মনিটরে আউটপুট হয়ে থাকে। স্পিকার বা হেডফোন। স্পিকার বা হেডফোনের মাধ্যমে বিভিন্ন কিছু শুনতে পারার জন্য এটি ব্যবহার করা হয়। এটি একটি আউটপুট ডিভাইস। ইনপুট ও আউটপুট ডিভাইস একই ডিভাইসের মাধ্যমেও হতে পারে, যেমন ফ্যাক্স মেশিন। ফ্যাক্স মেশিনের মাধ্যমে আমরা একসাথে ডেটা ইনপুট এবং আউটপুট করে থাকি। এটা দুই ধরনের কাজ করে থাকে। স্ক্যানার ও প্রিন্টার হচ্ছে ইনপুট ও আউটপুট ডিভাইস। এর মাধ্যমে আমরা ডেটা ইনপুট এবং আউটপুট করতে পারি। এখন আমরা মেমোরি স্টোরেজ সম্পর্কে আলোচনা করব। আমাদের দেওয়া ইনপুটগুলো বিভিন্নভাবে মেমোরি বা স্টোরেজ সংরক্ষণ হয়ে থাকে। মেমোরিকে দুই ভাগে ভাগ করা যায়, যেমন প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরি। সাধারণত কম্পিউটারের মধ্যে থাকা র্যাম, রোমকে প্রাইমারি মেমোরি বলে, এবং সেকেন্ডারি মেমোরি হচ্ছে যা আমরা আলাদাভাবে ব্যবহার করে থাকি, যেমন ম্যাগনেটিক টেপ, অপটিক্যাল ডিস্ক, হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক। এগুলোকে আমরা আলাদা আলাদাভাবে ব্যবহার করতে পারি স্টোরেজ করার জন্য। এখন কম্পিউটারের ইউনিট সম্পর্কে জানব। যেমন 8 বিট সমান 1 বাইট, 1 বাইট ইকুয়াল 1 ক্যারেক্টার। 1024 বাইট সমান 1 কেবি কিলোবাইট। 1024 কেবি সমান সমান 1 এমবি অথবা মেগাবাইট। 1024 এমবি সমান সমান 1 জিবি অথবা গিগাবাইট। 1024 জিবি সমান সমান 1 টিবি অথবা টেরাবাইট। এগুলো কম্পিউটারের বিভিন্ন ইউনিট যা সাইজ পরিমাপ করে। এখন হার্ডওয়্যার বা সফটওয়্যার সম্পর্কে জানব। সাধারণত কম্পিউটারের দুটি প্রধান অংশ রয়েছে, হার্ডওয়্যার এবং সফটওয়্যার। উভয় অংশ কম্পিউটারে কাজ করার জন্য অপরিহার্য। হার্ডওয়্যার কম্পিউটারের একটি অংশ যা স্পর্শ এবং অনুভব করা যায়, যেমন কিবোর্ড, মাউস, মনিটর এবং প্রিন্টার।
কিছু কিছু হার্ডওয়্যার আছে যা সরাসরি দেখা যায় না, সেগুলো সিপিইউ বক্সের ভিতরে থাকে, যেমন হার্ড ডিস্ক, র্যাম, মাদারবোর্ড, পাওয়ার সাপ্লাই ইত্যাদি। সফটওয়্যার হচ্ছে নির্দেশনাবলীর একটি সেট এবং এর সাথে সম্পর্কিত নথিগুলো একটি কম্পিউটারকে কি করতে হবে বা কিভাবে একটি কার্য সম্পাদন করতে হবে তা নির্দেশ করে থাকে। সফটওয়্যারে কম্পিউটারের সমস্ত সফটওয়্যার প্রোগ্রাম যেমন অ্যাপ্লিকেশন এবং অপারেটিং সিস্টেম অন্তর্ভুক্ত রয়েছে। উদাহরণস্বরূপ পেইন্ট, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট এক্সপ্লোরার ইত্যাদি। বিভিন্ন ধরনের সফটওয়্যারের মধ্যে সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারও রয়েছে। সিস্টেম সফটওয়্যার কম্পিউটার পরিচালনার জন্য প্রয়োজনীয় এক বা একাধিক প্রোগ্রামের সেটকে সিস্টেম সফটওয়্যার বলা হয়। সিস্টেম সফটওয়্যার কম্পিউটারের যাবতীয় কার্যাবলী পরিচালনা করে। কম্পিউটার চালু করার সাথে সাথে অপারেটিং সিস্টেম সফটওয়্যারের কাজ শুরু করে। অপারেটিং সিস্টেম যেমন মাইক্রোসফট উইন্ডোজ, লিনাক্স, ইউনিক্স, ম্যাক ওএস, ডক, ডস ইত্যাদি উল্লেখযোগ্য। অ্যাপ্লিকেশন সফটওয়্যার সাধারণত সিস্টেম সফটওয়্যারের অন্তর্ভুক্ত যে সকল সফটওয়্যার থাকে বা নির্দিষ্ট কার্য সম্পাদন করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামগুলোকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হয়। উদাহরণস্বরূপ চিত্র আঁকার জন্য পেইন্ট সফটওয়্যার, টেক্সট প্রসেসিং করার জন্য মাইক্রোসফট ওয়ার্ড, গণনা করার জন্য ক্যালকুলেটর, অডিও বা ভিডিও বাজানোর জন্য মিডিয়া প্লেয়ার, ফাইল খোলার জন্য অ্যাপ্লিকেশন ফাইল খোলা আর এইসব কিছুর জন্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা বিভিন্ন ধরনের কম্পিউটার সিস্টেম সম্পর্কে আলোচনা করব। অ্যানালগ কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন ধরনের তাপমাত্রা বা ওজন পরিমাপ করা হয়। এটি তথ্য সংগ্রহ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। বর্তমানে আমরা যে সকল কম্পিউটার ব্যবহার করে থাকি এগুলোকে ডিজিটাল কম্পিউটার বলে। সাধারণত অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের সংমিশ্রণে যে কম্পিউটার গঠিত হয় তাকে হাইব্রিড কম্পিউটার বলা হয় এবং এর মাধ্যমে অ্যানালগ ও ডিজিটাল এই দুইটি কাজ একসাথে করা হয়ে থাকে। আকার, স্টোরেজ ও ক্ষমতার উপর ভিত্তি করে সুপার কম্পিউটার তৈরি করা হয়। এটি আকারে অনেক বড়। প্রথমে যে সুপার কম্পিউটারটি তৈরি করা হয় তাকে সিডিসি 6600 বলা হয়। এর কাজ হল আবহাওয়া বর্ণনা করা বা ভূমিকম্প সম্পর্কে জরিপ করা। এ ধরনের আরও অনেক কাজ এর মাধ্যমে করা হয়ে থাকে। এটি অনেক বৃহৎ একটি কম্পিউটার কিন্তু অনেক প্রাচীন কম্পিউটার। এটি বিভিন্ন ডিস্ক ব্যবহারের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। মিনি কম্পিউটার এর নাম মিনি হলেও আকার অনেক বড়। এটি বিভিন্ন গণনার কাজে ব্যবহার করা হয়ে থাকে। পার্সোনাল কম্পিউটার বা পিসি বা মাইক্রো কম্পিউটার এটি সাধারণত বর্তমান সময়ে খুব বেশি ব্যবহার করা হয়। অন্যান্য কম্পিউটারের মধ্যে আছে ল্যাপটপ, নোটপ্যাড, মোবাইল। এগুলো বিভিন্নভাবে কাজ করে থাকে। এই ক্লাসে আমরা জানলাম কম্পিউটারের ইতিহাস, হার্ডওয়্যার, সফটওয়্যার ও বিভিন্ন অপারেটিং সিস্টেম সম্পর্কে, যা আপনাদের কম্পিউটার সম্পর্কে পূর্ণ ধারণা প্রদান করবে।